আমরা মূলত জাতীয় সংসদ নির্বাচনের পরে আজিজ ভাই আপনার কাছ থেকে প্রথমে একটু শুনে নেই। সেটি হচ্ছে যে যেই পরিস্থিতি ছিল আমরা মোটামুটি কিছুদিন ধরে দেখলাম রাজনৈতিক অঙ্গন একটা সরগরম বা কিছুটা পলিটিক্যাল পার্টিগুলো বেশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বিভিন্ন কারণে। সেটি আমরা উপজেলা নির্বাচনও যেমন চলছে, পাশাপাশি কিছু বিদেশি মিশনের ভিজিটও এখন বর্তমানে হচ্ছে। রাজনৈতিক দলগুলো বেশ ভোকাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আপনার কিছু অ্যানালিসিস দিয়ে শুরু করি আজকে। জি, ধন্যবাদ আপনাকে। গত পরশু দিনে আমি একটা বড় পত্রিকায় একটা লেখা লিখেছি যে বিরোধী দলের তেমন প্রত্যাশার মতো কোনো আন্দোলন সংগ্রামও নাই, দেশ দৃশ্যত শান্ত। তাহলেও যুক্তরাষ্ট্র কেন বলছে যে বাংলাদেশের নাগরিকের হাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ উপায়ে সরকার বদলের ক্ষমতা নেই? এর দিকে আমি লেখাটা শুরু। এরপরে এখন দেখতে পাচ্ছি যে এর আগে আপনার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর আপনার মানবাধিকার প্রতিবেদন প্রত্যেক বছরই করে, এবারেও করেছে। এরপরে এর আগে পরে প্রেসিডেন্ট বাইডেন তিনি আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। হ্যাঁ, তিনি একসাথে কাজ করার কথা বলেছেন। এবং সেই সাথে আমার কাছে যেটা মনে হয়েছে দুটি কথা, তার একটা হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজনে এবং বিশ্ব শান্তিতে একসাথে কাজ করবে। এখানেই আমার প্রশ্ন যে এশিয়া প্যাসিফিক রিজনে চীন কিন্তু ইতিমধ্যেই ব্রিক্স করে তার অ্যাঙ্কর গেড়েছেন। আচ্ছা, সেই জায়গায় বাংলাদেশকে আমেরিকা পেতে চায়, কারণ এশিয়া প্যাসিফিক রিজনটা আমেরিকায় সার্ভে করে বের করেছে, যেখানে আশেপাশে ভূখণ্ড হলো পৃথিবীর 25% আচ্ছা, এবং জনশক্তি হচ্ছে 64%, এবং অর্থ সম্পদ এখান থেকে আগামী দিনে আপনার উৎসরণ ঘটবে 65%। সুতরাং আগামী দিনের ভবিষ্যতে পৃথিবীর সবচাইতে ভর কেন্দ্র হবে এশিয়া প্যাসিফিক রিজন। সুতরাং এইটা এখন আমেরিকা সেখানে আপনার চীনকে, এমনিতেই তো চীনের সাথে একটা বেশ স্নায়ুযুদ্ধ চলছে, তো সেখানে চীনের আপনার যাতে আধিপত্য নিয়ন্ত্রণ করা যায় সেজন্য সেখানে চীন ভারত এই আসতে কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে বলে মনে হচ্ছে না। এশিয়া প্যাসিফিক আমাদের বাংলাদেশের হচ্ছে কি ভূ রাজনীতির যে অবস্থা, এশিয়া প্যাসিফিকে আমাদের যে অবস্থান, 3 ভাগে ভারত, আর একদিকে মায়ানমার, আর মূলত সমুদ্র, হ্যাঁ, তো বঙ্গোপসাগর। এই জন্য আপনি যদি এই ধরেন আমাদের দেশে উঠতি পরাশক্তি ধরেন চীন এবং ভারত, উঠতি পরাশক্তি। আর পাকিস্তান তো ধরেন আমাদের স্বাধীনতার হওয়ার পরে তো পাকিস্তান তো দুর্বল হয়ে গেছে। তো এই দুটো শক্তি, এই দুটো শক্তি তো আমাদের পাশাপাশি প্রতিবেশী বলা যায়। যার ফলে এখন বাংলাদেশ একটা উদীয়মান শক্তি। সুতরাং বাংলাদেশকে তারা দুই পক্ষই পেতে চায়। হ্যাঁ, তো এখন ভারত বাংলাদেশ আবার এশিয়া প্যাসিফিক রিজনে বাংলাদেশের একটা স্বাধীন নীতি কিন্তু উপস্থাপন করেছে, কিন্তু চীন এবং আমেরিকা কিন্তু সেটার প্রতি ভ্রুক্ষেপ করছে না। উভয় পক্ষই বাংলাদেশকে টানতে চায়। এই অবস্থায় এখন বাংলাদেশ আমাদের যে পররাষ্ট্র নীতি সেটার থেকে এখন কি সিদ্ধান্ত নেবে এটা সরকারই জানে। অর্থাৎ আমাদের তো সবার সাথে বন্ধুত্ব, এবং এই ফরেন মার্কিন পররাষ্ট্র রিপ্রেজেন্টেটিভের যে ভিজিট, এই কারণেই পলিটিক্যাল পার্টিগুলো কিছুটা, এই জন্য আমি বলছি, এই জন্য বলছি যে ধরেন এই যে ডোনাল্ড রু যে এখন ভিজিটে এসছে, আপনার ভারত হয়ে শ্রীলঙ্কা হয়ে আসছে, আসলে কিন্তু আমেরিকার যে আপনার নিক্সন থেকে শুরু করে অনেকেরই নাম জানি, যে পররাষ্ট্র দপ্তরে যারা কাজ করে তারা মন্ত্রী হলেও অর্থাৎ সেক্রেটারি হলেও তারা কিন্তু আসলে সুপার ডিপ্লোম্যাট। এখন লু তো যদিও সহকারী পররাষ্ট্র দক্ষিণ এশিয়ার দায়িত্বে, দক্ষিণ এশিয়ার দায়িত্বে,
তিনি তো ইমরান খান বললেনই যে আমাকে সরকার থেকে লু এসে সরাই দিল। তো এই জন্যই বলছি যে এদেরকে এরা বেসিক্যালি ডিপ্লোম্যাটিক। আর ধরেন পরাশক্তিগুলির রাজনৈতিক দল কিন্তু সরকারের পলিসি নির্ধারণ করে না, এর ভিতরে সরকার থাকে, সরকারের পরিকল্পনা আলাদা থাকে। সুতরাং এখন যেটা এসছে পররাষ্ট্র দপ্তর থেকেও কিন্তু এই ডোনাল্ড রুর বক্তব্য সম্পর্কে কথা বলেছে। তারা বলেছে যে ডোনাল্ড রু বিএনপি সহ কোনো বিরোধী দলের সাথে কথা বলবে না। তারা এবং বিএনপি কিছুটা গণমাধ্যমে বলেছে যে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা হতে পারে, এমন কিছু কি আছে নাকি? না, দেখেন পরাশক্তিরা কি কথা বলবে সেটা আগে থেকে আপনি বলতে পারবেন না। আচ্ছা। আবার সরকারের সাথেও যে আলাপ করবে, যেটা বলা যায় সরকার সেটুকুই বলবে, আর একটুকু বলবে না। সুতরাং এটা বোঝা মুশকিল। এই জায়গাতে তবে আমার ধারণা যে সামগ্রিক বিষয় নিয়েই উনি পর্যবেক্ষণে আসছেন, নইলে বিশিষ্ট ব্যক্তিদের সাথে উনি সাক্ষাৎ করতেন না। সেটাই।